বাংলাদেশে যারা চাকরি করছেন তাদের অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায়। একটা ভালো মনীষী চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর স্বপ্নের পেছনে ছোটা কি ঠিক হবে? দেখুন, এই একটা সিদ্ধান্ত কিন্তু জীবন বদলে দিতে পারে। একদিকে যেমন আছে সাফল্যের চূড়া, অন্যদিকে আছে গভীর অনিশ্চয়তা। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই সিদ্ধান্তটা কি একটা সাহসী পদক্ষেপ নাকি একেবারে বোকামি? এই বিশ্লেষণটিতে আমরা এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব, কারণ এটা কিন্তু কোনো সোজাসাপটা হ্যাঁ বা না উত্তর নেই। চলুন ডেটা আর বাস্তবতার গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক। প্রথমে দেখা যাক প্রতিযোগিতাটা আসলে কত বড়। প্রতি বছর বিসিএস পরীক্ষায় আবেদন করে গড়ে প্রায় 5 লক্ষ প্রার্থী। ভাবা যায়, সংখ্যাটা কিন্তু আসলেই বিশাল। কিন্তু এই বিশাল সংখ্যার উল্টো পিঠের ছবিটা বেশ কঠিন। চূড়ান্ত সফলতার হারটা অবিশ্বাস্য রকমের কম, সব ক্যাডার মিলিয়ে মাত্র 0.2% মতো। মানে সহজ করে বললে, প্রতি 1000 প্রতিযোগীর মধ্যে চাকরিটা পান মাত্র 2 জন। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? তো এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা 4টি ধাপে এগোব। প্রথমে স্বপ্ন বনাম পরিসংখ্যান, তারপর দেখব আসল খরচের হিসেব, এরপর জানব কিছু লুকানো বিপদ সম্পর্কে, আর শেষে সঠিক সিদ্ধান্তের পথে কিভাবে এগোনো যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, স্বপ্ন বনাম পরিসংখ্যান। এখানে আমরা দেখব বিসিএস নিয়ে যে এত আকর্ষণ, তার পেছনের কারণগুলো কি, আর কঠিন বাস্তবতা বা পরিসংখ্যানগুলোই বা কী বলছে। বিসিএস চাকরি মানেই তো একটা অন্যরকম ব্যাপার, তাই না? সামাজিক মর্যাদা, চাকরির নিরাপত্তা, ক্ষমতা সব মিলিয়ে সাফল্যের একটা প্রতীক। আর এই স্বপ্নটাই তো লক্ষ লক্ষ প্রার্থীকে প্রতি বছর টেনে আনে। কিন্তু চাকরি ছেড়ে যখন কেউ পুরোপুরি প্রস্তুতিতে নেমে পড়েন, তখন সবচেয়ে বড় ঝুঁকিটা তৈরি হয়। এটাকে বলা হয় সিঙ্গল পয়েন্ট ক্যারিয়ার রিস্ক, মানে সোজা বাংলায় সব ডিম এক ঝুড়িতে রাখা। কোনো কারণে যদি পরীক্ষাটা ভালো না হয়, তাহলে কিন্তু ক্যারিয়ারে একটা বড়সড় গ্যাপ তৈরি হয়ে যাওয়ার ভয় থাকে। এই চার্টটা একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ডেটা। সফলতার হার সবচেয়ে বেশি কাদের মধ্যে? 23 থেকে 25 বছর বয়সীদের মধ্যে, প্রায় 38%। কিন্তু দেখুন, বয়স 29 পেরোনোর পর থেকেই এই হারটা কিভাবে হু হু করে কমে যাচ্ছে, একেবারে 2%-এর নিচে। তার মানে বয়স কিন্তু এখানে একটা বিরাট বড় ফ্যাক্টর। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, আসল খরচের হিসাব। যখন কেউ চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন, তার পিছনে আর্থিক এবং ব্যক্তিগত খরচটা ঠিক কতখানি? আর বিশ্বাস করুন, এটা শুধু ছেড়ে আসা বেতনের হিসেব নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। অর্থনীতিতে একটা কথা আছে, অপরচুনিটি কস্ট। মানে কি? মানে হলো, একটা কিছু পাওয়ার জন্য সেরা কোন বিকল্পটা হাতছাড়া করতে হচ্ছে। চাকরি ছেড়ে বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে এই যে অদৃশ্য খরচটা, এটাই কিন্তু সবচেয়ে বড়। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে এখানে। একদিকে দেখুন প্রকাশ্য খরচ, মানে কোচিং ফি, বইপত্র কেনা, এসব। এগুলো আমরা হিসেব করে বের করতে পারি। কিন্তু অন্যদিকে আছে লুকানো খরচ, যেমন প্রতি মাসে যে বেতনটা পেতেন সেটা আসছে না, যে প্রমোশনটা হয়তো হতো সেটা হচ্ছে না, আর এর সাথে যে মানসিক চাপ, তার তো কোনো আর্থিক পরিমাপই হয় না। আর কেন যে একটা লম্বা সময়ের আর্থিক প্রস্তুতি দরকার, সেটা এই টাইমলাইনটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সার্কুলার দেওয়া থেকে শুরু করে গেজেট প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা শেষ হতে 2.5 থেকে 3.5 বছরও লেগে যেতে পারে। ভাবুন একবার, এত লম্বা একটা সময় কোনো আয় ছাড়া চালিয়ে নেওয়াটা কতটা বড় একটা চ্যালেঞ্জ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বিশেষজ্ঞরা বলেন, চাকরি ছাড়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে হাতে অন্তত 18 থেকে 24 মাসের চলার মতো টাকা বা সেভিংস থাকাটা খুবই জরুরি। এবার আমরা তৃতীয় পর্বে ঢুকছি, আর এখানে এমন কিছু লুকানো বিপদের কথা বলবো যা নিয়ে সচরাচর খুব একটা আলোচনা হয় না। এগুলো হলো ফুল টাইম প্রস্তুতির মানসিক এবং পেশাগত ঝুঁকি। শুনতে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু এটা সত্যি যে চাকরি ছাড়ার পর অনেকেরই পড়াশোনার মান আরও পড়ে যায়। কেন? কারণ চাকরির যে একটা দৈনিক রুটিন বা স্ট্রাকচার থাকে, সেটা হারিয়ে যায়। তখন আজ থাক কাল পড়ব, এই ব্যাপারটা বেড়ে যায়। আর কয়েক মাস পর যখন মনে হয়, আরে এতটা সময় এত টাকা খরচ করে ফেললাম, তখন ভুল বুঝেও আর ফেরা যায় না। এই ফাটটাকেই বলে সাঙ্ক কস্ট ফ্যালাসি।
বিষয়টা যে কতটা সিরিয়াস তা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার এই লাইনটা থেকেই বোঝা যায়। সেখানে বলা হয়েছে, বেকারত্বের সময় যত বাড়ে, মানসিক কষ্টের তীব্রতাও তত বাড়তে থাকে। এটা কিন্তু একটা প্রমাণিত সত্য। তো এত সব ঝুঁকি আর বিপদের কথা তো শোনা হলো। চলুন এবার আমাদের শেষ পর্বে যাই। এখানে আমরা দেখব কিভাবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং একটা স্মার্ট প্ল্যানিংয়ের মাধ্যমে সঠিক পথে এগোনো যায়। অনেকেই ভাবেন একটা প্ল্যান বি রাখা মানে হয়তো আত্মবিশ্বাসের অভাব, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। বরং এটা একটা স্মার্ট স্ট্র্যাটেজি। একটা ব্যাকআপ প্ল্যান থাকলে মানসিক চাপ অনেক কমে যায়, আর তখন মূল লক্ষ্যে ফোকাস করাটাও সহজ হয়ে যায়। এখানে দুটি বাস্তব অভিজ্ঞতার দিকে তাকালেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একজন সফল প্রার্থী কি বলছেন? বলছেন যে তার সেভিংস ছিল, প্রস্তুতি ছিল, তাই ঝুঁকিটা ছিল হিসেব করা। আর অন্যদিকে একজন অসফল প্রার্থী বলছেন তিনি হুজুগে চাকরি ছেড়েছিলেন, এখন 2 বছরের গ্যাপের কারণে আগের বেতনে ফেরাটাই কঠিন হয়ে গেছে। পার্থক্যটা তো পরিষ্কার, তাই না? তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই 3টি প্রশ্ন নিজেকে করাটা খুব জরুরি। প্রথমত, অন্তত 2 বছরের আর্থিক সঞ্চয় আছে কি না। দ্বিতীয়ত, বিসিএস না হলে বিকল্প প্ল্যান বা প্ল্যান বি কি। আর তৃতীয়ত, দিনে 10-12 ঘন্টা একা একা পড়ার মতো মানসিক জোর আছে তো। এই উত্তরগুলোই কিন্তু ভবিষ্যতের পথটা দেখিয়ে দেবে। শেষ কথা হলো পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিতটা ঠিক রাখা। দেখুন, বিসিএস জীবনের একটা বড় অংশ হতে পারে, কিন্তু এটাই পুরো জীবন নয়। চাকরি ছেড়ে প্রস্তুতি নেওয়াটা তখনই সাহসের কাজ যখন এর পেছনে শক্ত পরিকল্পনা, প্রস্তুতি আর আর্থিক নিরাপত্তা থাকে। এগুলো ছাড়া হুট করে নেওয়া একটা সিদ্ধান্ত কিন্তু মারাত্মক বোকামি হতে পারে, যা ক্যারিয়ারকে অনেক পেছনে ঠেলে দেয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা যেন হয় পুরোপুরি হিসেব করা এবং বাস্তবসম্মত।